সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়ার বক্তব্য নিয়ে ভারতে একটি গণমাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক এবং মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। এবারে জানাবো অবৈধ অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোট গ্রহণের আগে এ জনপদে অস্ত্র উদ্ধারে যেন সাঁড়াশি এবং চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অন্যথায় সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ ভোটারদের ভোট প্রদান থেকে বিরত রাখতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম সাতকানিয়া লোহাগড়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। এদিকে বাংলাদেশি আখ্যা দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে ঠেলে পাঠালো বিএসএফ। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী, পুরুষ, বৃদ্ধা এবং শিশুসহ একই পরিবারের ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার রাতে ঘটনা ঘটে। বর্তমানে ওই ১৪ জন বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রয়েছে। জানাবো শাহবাগ মোড় আবারও ইনকলাব মঞ্চের দখলে। আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকলাব মঞ্চ। শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাবার পর ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন। জানাবো জনতার নেতা যে নতুন বাংলাদেশ গড়ার কথা বললেন। ১৭ বছরেরও বেশি সময়ে নির্বাসন শেষে দেশে ফিরে যখন তিনি জনসমুদ্রের সামনে দাঁড়ালেন, যখন জনগণের ভালোবাসায় সিক্ত স্বতঃস্ফূর্ত হর্ষধ্বনি গোটা বাংলাদেশকে আন্দোলিত করল, যখন তিনি নির্বাসিত জীবনের ব্যক্তিগত বঞ্চনা বা কষ্টের বর্ণনা সরিয়ে রেখে ন্যায়পরায়ণতার আলোকে দেশের লিঙ্গ, বয়স, শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার বার্তা দিলেন, তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে এক মহান জননেতার উত্থান প্রত্যক্ষ করল। এবং সর্বশেষ জানাবো বঙ্গোপসাগরে ভারী গোলাবর্ষণের মহড়া দেবে নৌবাহিনী, সতর্কতা জারি। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আগামী ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর বঙ্গোপসাগরে নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ করবে। তাই সব ধরনের বাণিজ্যিক জাহাজ, ট্রলার, বাল্কহেড, মাছ ধরা নৌকা এবং কার্গো জাহাজের মালিকদের ওইসব এলাকায় এড়িয়ে চলতে বলা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর প্রিয় দর্শক, ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া বক্তব্য নিয়ে ভারতে একটি গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। শুক্রবার বাংলা ফ্যাক্ট চেক জানিয়েছে তারেক রহমান তার সম্পূর্ণ ভাষণে ভারতের বিষয়ে কোনো মন্তব্যই করেননি। এরপরও এবিপি আনন্দ নামের একটি গণমাধ্যম অপ্রাসঙ্গিকভাবে শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা যুক্ত করেছে। প্রতিবেদনে দাবির কোনো প্রমাণ বা ব্যাখ্যা কোনোটি উল্লেখ করা হয়নি। বাংলা ফ্যাক্টের অনুসন্ধান টিম জানিয়েছে ভারতের গণমাধ্যম এবিপি আনন্দ তারেক রহমানের বক্তব্যে আই হ্যাভ এ প্ল্যান অংশটুকু ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করেছে। তারেক রহমানের ভাষণে ভারতকে নিয়ে কোনো পরিকল্পনার কথাই ছিল না। তার বক্তব্যের একটি অংশ বিকৃতভাবে তুলে ধরে বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রচার করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে একটি নিজের পরিকল্পনার কথা উল্লেখ করেন। পরিকল্পনাটি বিস্তারিতভাবে যদিও তিনি তুলে ধরেনি, তবে বাস্তবায়নের জন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। তার ভাবনার কথা বলবার আগে যুক্তরাষ্ট্রের বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ৬২ বছর আগের ঐতিহাসিক আই হ্যাভ এ ড্রিম ভাষণ স্মরণ করেন। ওই বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, আমরা দেশে শান্তি চাই। মার্টিন লুথার, তার নাম আপনারা অনেকেই শুনেছেন। তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। আর ঠিক ভারতের এবিপি আনন্দ তারেক রহমানের ভাষণ নিয়ে আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। তবে বাংলা ফ্যাক্ট জানিয়েছে তারেক রহমান তার ভাষণে ভারত সম্পর্কে কোনো মন্তব্যই করেননি। শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা যুক্ত করা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। অবৈধ অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। চট্টগ্রাম সাতকানিয়া লোহাগড়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার বেলা 11:30টার দিকে লোহাগড়া উপজেলার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কথা বলেন তিনি। নাজমুল মোস্তফা আমিন লোহাগড়ার কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন। সাতকানি এবং লোহাগড়ায় অবৈধ অস্ত্রের ব্যবহারের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রতি নাজমুল মোস্তফা আমিন আহ্বান জানান, ভোট গ্রহণের আগে এ জনপদে অস্ত্র উদ্ধারে যেন সাঁড়াশি এবং চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অন্যথায় সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ ভোটারদের ভোট প্রদান থেকে বিরত রাখতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে। ভোট কেন্দ্রে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে ভোটারদের কেন্দ্র ছেড়ে না আসার আহ্বান রইল। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি আরও বলেন, বিএনপি কোনো ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। ভোটাররা যদি নিরাপদ এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তবে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশি আখ্যা দিয়ে 14 ভারতীয় নাগরিককে ঠেলে পাঠালো বিএসএফ। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী, পুরুষ, বৃদ্ধা এবং শিশুসহ একই পরিবারের 14 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার রাতে ঘটনা ঘটে। বর্তমানে ওই 14 জন বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে আছে। স্থানীয় এবং ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ঘন কুয়াশার সুযোগে চুয়াডাঙ্গার দর্শনা নিমতলা সীমান্ত গেটের একটি পয়েন্ট দিয়ে তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করা হয়। ভুক্তভোগী সবাই একই পরিবারের সদস্য। তাদের দাবি, তারা ভারতের উড়িষ্যা প্রদেশের জগৎসিংহপুর এলাকার স্থায়ী বাসিন্দা। মুসলিম পরিবার হওয়ায় ভারতীয় পুলিশ এবং বিএসএফ তাদের নিজ দেশ থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছে। তারা অভিযোগ করেন, জন্মসূত্রে তারা ভারতীয় নাগরিক এবং তাদের কাছে আধার কার্ড, রেশন কার্ড ছিল, যা ভারতীয় পুলিশ জোরপূর্বক কেড়ে নিয়েছে। বাংলাদেশে প্রবেশের পর তারা দর্শনা সীমান্তবর্তী এলাকায় দিশেহারা অবস্থায় ঘোরাফেরা করতে থাকেন। পরে রাতে দর্শনা শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নিলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মানবিক বিবেচনায় স্থানীয়রা খোলা জায়গায় অস্থায়ীভাবে তাঁবু স্থাপন করে তাদের থাকার ব্যবস্থা করেন, পাশাপাশি খাবার এবং শীতবস্ত্র দিয়েও সহায়তা করেন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ, চুয়াডাঙ্গা 6 বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই 14 জনকে নিজেদের তত্ত্বাবধানে নেন এবং তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই বাছাই শুরু করেন। 6 বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনুপ্রবেশকারী ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। তাদের কাছে কোনো পাসপোর্ট, ভারতীয় আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে বিএসএফ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি আরও জানান, মানবিক বিবেচনায় তাদের খাবার, শীতবস্ত্র, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যাচাই বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। শাহবাগ মোড়ে আবারও ইনকিলাব মঞ্চের অবস্থান। আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবারও শাহবাগে অবস্থান নেন। শনিবার দুপুর 12:30টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতারা। এর আগে শরীফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাবার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমা নামাজের পর তারা শাহবাগে অবস্থান নেন। সারা রাত তারা শাহবাগে অবস্থান করেন। ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আসা উপলক্ষে সকাল 8:30টার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবেন। বঙ্গোপসাগরে ভারী গোলাবর্ষণের মহড়া দেবে নৌবাহিনী, সতর্কতা জারি। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আগামী 30শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ করবে। তাই সব ধরনের বাণিজ্যিক জাহাজ, ট্রলার, বাল্কহেড, মাছ ধরা নৌকা এবং কার্গো জাহাজ মালিকদের ওইসব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা পতেঙ্গা হতে 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কুতুবদিয়া হতে 11 কিলোমিটার পশ্চিমে, কক্সবাজার হতে 38 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং হাতিয়া। এই এলাকাসমূহে চলাচল অত্যন্ত বিপজ্জনক। তাই বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টগার্ড, বালহেড, মাছ ধরা নৌকা, কার্গো জাহাজ সহ সকল ধরনের নৌযানকে ওই এলাকা পরিহার করতে বলা হয়েছে।